এটা তাহলে একটা কাজ করে রাখি ভাই, আমারটা সামনে দেন, সামনে দেন আমারটা। দূর হ্যাঁ, এইটা কালার আসতেছে না। আজকের সন্ধ্যায় এই মিশনের সকলকে স্বাগতম। আমার প্রিয় সহকর্মী, সারা বছর সারাক্ষণ আমরা যাদের সাথে কাজ করি, বিশেষ করে আমি, আমাদের এই মিশনের প্রেসিডিং থেকে, মিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন যে ৭৪তম সাধারণ পরিষদ উচ্চ পর্যায়ের সপ্তাহে যোগ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন অচিরে। এই বিষয়ে মাননীয় রাষ্ট্রদূত মাসুদ্দিন মোমেন আপনাদেরকে বিস্তারিত বলবেন। আমি স্যারকে আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ মিনা। প্রথমে আমি নিউ ইয়র্ক এবং বাংলাদেশ থেকে যারা এসেছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, তাদের সকলকে বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে আমাদের এই বঙ্গবন্ধু মিলনায়তনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এখানে মিলিত হয়েছি ৭৪তম জাতিসংঘের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। সেখানে আসন্ন এই সম্মেলন শুরু হবে ২৪ তারিখ থেকে সাধারণ বিতর্কের মাধ্যমে। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এবং সেই সংক্রান্ত যে সমস্ত কর্মকাণ্ড থাকবে সেই বিষয়ে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে তাহলে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এই কাগজটা ওনাদেরকে দিয়ে দেওয়া হবে পুরাই। ওকে, তো আমি এখানে একদম হুবহু পড়ার চেষ্টা করব না, জাস্ট ইস্যুগুলো আপনাদেরকে বলবো, পরে আপনারা এটা পেয়ে যাবেন। তো এবারে আমাদের অধিবেশন শুরু হবে, সেটা যদিও ২৪ তারিখে থেকে সাধারণ বিতর্ক শুরু হবে, কিন্তু ২৩ তারিখে আমাদের জাতিসংঘের মহাসচিব মহোদয় একটি ক্লাইমেট অ্যাকশন সামিট উনি কনভেন করছেন এবং সেখানেও ওয়ার্ল্ড লিডার্স যোগদান করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে থাকবেন এবং সেজন্য উনি ২২ তারিখে এখানে এসে পৌঁছাবেন। আর এইবারের যে জাতিসংঘের যে ৭৪তম অধিবেশনের যে থিম গ্রহণ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে যে গ্যালভানাইজিং মাল্টিল্যাটারালিজম ফর পভার্টি এডুকেশন, ক্লাইমেট চেঞ্জ, কোয়ালিটি এডুকেশন এবং ইনক্লুশন। এই প্রত্যেকটা বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য এবং এদের প্রত্যেকটার সাথেই যে এসডিজিজ আছে, আমরা জানি ১৭টি গোল আছে, সেগুলোর সাথে ওদের প্রত্যেকের সরাসরি সম্পর্ক রয়েছে। এবং প্রথমে যে শব্দটা আছে যে দুটো, যে গ্যালভানাইজিং মাল্টিল্যাটারাল এফোর্টস, দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে মাল্টিল্যাটারালিজমের থেকে কিছু কিছু দেশ দূরে সরে যাওয়ার একটা প্রবণতা, সেটাতে বেশিরভাগ মেম্বারশিপ এবং জাতিসংঘ কিছুটা হলেও একটু চিন্তার মধ্যেই আছে। তো সেইটাকে পুনর্ব্যক্ত করা যে না, এই মাল্টিল্যাটারালিজমের কোনো বিকল্প নাই এই সমস্ত ওয়ার্ল্ড বা গ্লোবাল যে সমস্ত সমস্যা বা চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবেলা করার জন্য। তো এই থিমের উপর ভিত্তি করে বিভিন্ন অনুষ্ঠান বা ইভেন্টস সাজানো হয়েছে। আমাদের যদি আমরা ক্রোনোলজিক্যালি যাই তাহলে বলা যায় যে ২৩ তারিখে যেটা বললাম যে মেইন একটা ইভেন্ট আছে ক্লাইমেট চেঞ্জের উপরে, এবং সেখানে আমাদের জাতিসংঘের মহাসচিব যেটা চেয়েছেন যে শুধু বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ না রেখে যে বিশ্ব নেতৃবৃন্দ যেন নতুন কোনো ঘোষণা দেন, নতুন কোনো ইনিশিয়েটিভ, নতুন কোনো অ্যাকশন ওরিয়েন্টেড কিছু বলেন, এটার উপরে জোর দেওয়া আছে, যার জন্য যে সকল দেশ সেগুলো করছে না তাদের সেখানে সুযোগ নাই। তো বাংলাদেশ এখানে বেশ কয়েকটি কোয়ালিশন আছে, ৯টি কোয়ালিশন, ৯টি কোয়ালিশনের মধ্যে বাংলাদেশ যে কোয়ালিশনের অংশগ্রহণ করেছে বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন অ্যান্ড রেজিলিয়েন্স। এই অ্যাডাপ্টেশন এবং রেজিলিয়েন্সের পার্টনার হিসাবে এখানে যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশও আছে। তো সেখানে বাংলাদেশ কিছু প্রপোজাল ঘোষণা করবে এই রেজিলিয়েন্স এই থিমের আন্ডারে
একটা যে অ্যালায়েন্স আছে, যেমন বাংলাদেশ যেটা ঘোষণা করবে সেটা হচ্ছে যে আর্লি ওয়ার্নিং সিস্টেমের উপরে কিছু নতুন উদ্যোগ। আমরা জানি যে আর্লি ওয়ার্নিং সিস্টেমে বাংলাদেশও বেশ উপকার পেয়েছে, এবং আগে যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যেত সাইক্লোনে, এখন আমরা জানি যে সেই সংখ্যা অনেক অনেক কমে এসেছে। তো সুতরাং এটা আমাদের জন্য অত্যন্ত রেলিভেন্টও বটে। তো এই 25 তারিখে এই ক্লাইমেট অ্যাকশন সামিটের সাথে সাথে ইউনিভার্সাল হেলথ কেয়ার কাভারেজ, এটারও একটা সামিট হবে। এবার 5টা সামিট হচ্ছে ইনফ্যাক্ট এই হাই লেভেল উইকে। তো এই সামিটেও বাংলাদেশে গুরুত্বপূর্ণ রোল আছে। আমরা এখানে কো চেয়ার করবো স্পেনের প্রধানমন্ত্রীর সাথে একটি সেশন, এবং সেখানে আমরা বাংলাদেশের যে স্বাস্থ্য খাতে আমাদের যে উন্নয়ন সাধিত হয়েছে, এবং আমরা বিশেষ করে কমিউনিটি হেলথ কেয়ারের ক্ষেত্রে যে সাফল্য আছে সেটা আমরা তুলে ধরতে পারবো। বিশেষ করে তৃণমূল পর্যায়েও আমাদের যে স্বাস্থ্য সেবা আমরা যে পৌঁছাতে পেরেছি, এটা একটা বিশ্বের রোল মডেল হিসাবে স্বীকৃত আছে। সুতরাং এই সামিটটাতেও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এবং আমাদের ওই দিন বা ওই সন্ধ্যাতেই আরেকটি ইভেন্টও আছে, সেটা আপনারা জানেন হয়তো, যে গ্লোবাল অ্যালায়েন্স অন ভ্যাকসিনেশন ফর ইমিউনাইজেশন, এই ধরনের গ্যাবি বলে। তো তারা ডিসাইড করেছে যে যেহেতু বাংলাদেশ ইমিউনাইজেশনের ক্ষেত্রে অনেক সাফল্য পেয়েছে, এবং আমাদের শিশু মৃত্যুর হার তাতে করে অনেক কমে এসেছে অনেক অনেক দেশের থেকে, তো সেটার স্বীকৃতি স্বরূপ তারা আপনারা সেই ছবি দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছরই এই সপ্তাহ যখন ইয়ে করে, উনি একটা বাচ্চাকে ইমিউনাইজ করার নিজে হাতে। সুতরাং এই সাফল্যকে তারা স্বীকৃতি দিবে। এর পরের দিন অর্থাৎ 24 তারিখে জাতিসংঘের যে ফর্মাল যে বিতর্ক, সাধারণ বিতর্ক, সেটা শুরু হবে। তো যদিও আমাদের বক্তৃতা আছে 27 তারিখে, বাট 24 তারিখে আমাদের আরেকটি ইভেন্ট আছে ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত। সেটা হচ্ছে যে অ্যাডাপ্টেশন। যে অ্যাডাপ্টেশনে আমরা কি করছি সেটা নেদারল্যান্ডের সাথে মিলে আমরা একটি অনুষ্ঠান আয়োজন করছি, এবং সেখানে আপনারা শুনেছেন যে 2100 সাল যে ডেল্টা প্ল্যান, তো সেই ডেল্টা প্ল্যান এবং আমাদের আরো যে সমস্ত পরিকল্পনা আছে, বৃক্ষরোপণ কত কোটি, 1 কোটি উপরে বৃক্ষরোপণ যে বিষয়টা আছে, এবং আরো কিছু কিছু ইনিশিয়েটিভ আছে, সেগুলো আমরা তুলে ধরবো। অর্থাৎ অ্যাডাপ্টেশন। এবং সম্প্রতি আপনারা দেখেছেন যে বাংলাদেশে বান কি মুন সহ কয়েকজন গিয়েছিলেন বিশ্ব নেতৃবৃন্দ, এবং তারা বাংলাদেশ এখানে ঘোষণা দিয়েছে যে একটি অ্যাডাপ্টেশন সেন্টার, ক্লাইমেট অ্যাডাপ্টেশন সেন্টার আমরা স্থাপন করব তো ঢাকাতে। সেই ব্যাপারেও ঘোষণা থাকবে। আর এছাড়া 24 তারিখে আবার এসডিজি সামিট, অর্থাৎ 3rd সামিট, সেটাও শুরু হয়ে যাবে, এবং সেখানেও আমাদের পার্টিসিপেশন থাকবে। যেহেতু আমরা এমডিজির সময় যথেষ্ট সাফল্য আমরা পেয়েছি, এবং আমরা আশা করছি যে এসডিজির সময় আমরা একইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো সুতরাং সেটাও একটা আমাদের অংশগ্রহণ থাকবে। আর এছাড়া 24 তারিখে আমাদের রোহিঙ্গা ইস্যুতে বেশ কিছু এখানে প্রোগ্রাম আছে। তার মধ্যে একটা বড় প্রোগ্রাম হচ্ছে গিয়ে 24 তারিখে বাংলাদেশ অন্যান্য ওআইসি এবং ইউরোপিয়ান ইউনিয়ন সহ কানাডা, ইউএসএ সহ আমাদের রোহিঙ্গা ইস্যুতে যারা আমাদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করছে, এবং আন্তর্জাতিক সভায় যারা সক্রিয়ভাবে সহযোগিতা করে যাচ্ছে, তাদেরকে নিয়ে আমরা একটা ইভেন্ট আয়োজন করছি। এখানে মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, এবং অন্যান্য টার্কি, সৌদি আরব সহ কানাডা, ইউএসএ, কিছু ইউরোপিয়ান দেশ সকলেই থাকবেন আশা করছি আমরা। সেখানে এই যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টা যেটা ঝুলে গেছে বলতে পারি আমরা, তো সেটার ব্যাপারে নতুন কি চিন্তা ভাবনা আসতে পারে, বা কিভাবে কাজ করলে বা কিভাবে এগোলে এটার একটা শান্তিপূর্ণ এবং সাস্টেনেবল সলিউশন করা যায়, সেই বিষয়গুলো নিয়ে এই মিটিংটা আলোচনা করবে। এবং ওই দিনই আবার ওআইসিরও বেশ কয়েকটি ইভেন্ট আছে রোহিঙ্গা সংক্রান্ত, যেমন ওআইসির একটি কন্ট্যাক্ট গ্রুপ আছে, সেটার আলোচনা আছে। তারপরে ওআইসিতে আরেকটি মিটিং আছে, যে গাম্বিয়ার জাস্টিস মিনিস্টার, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আন্তর্জাতিক আদালতে এই রোহিঙ্গা ইস্যুটা কিভাবে আনা যায়, তো উনি আরও ব্রিফিং আছে ওই দিনকে। আর এছাড়া ওই দিনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওনার একটি রিসেপশন আছে বরাবরের মতো, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যোগদান করবেন।
আর এবারে একটা বিশেষ অনুষ্ঠান আছে, সেটা হচ্ছে যে মহাত্মা গান্ধীর ওনার জন্ম শতবার্ষিকী উদযাপন হচ্ছে এখানে। তো সেখানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ দাওয়াত দেওয়া হয়েছে, তো উনিও সেখানে যাবেন। 25 তারিখে যদি আমরা আসি, তো সেখানে ওই এসডিজি যে সামিটটা সেটা কন্টিনিউ করবে এবং সেখানে বাংলাদেশের একটা রোল থাকবে। এখানে আমরা মডারেট করব উইথ ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টের সাথে একটা সেশন। এবং এছাড়া আরেকটি ইভেন্ট আছে ওদিনকে আফটারনুনে, যুক্তরাষ্ট্রের অত্যন্ত একটা প্রেস্টিজিয়াস একটা বডি, সেটা হলো কাউন্সিল অন ফরেন রিলেশনস, CFR বলে পরিচিত। সেখানে এটা একটা অনেক এখানকার থিঙ্ক ট্যাঙ্ক থেকে আরম্ভ করে একাডেমিয়া থেকে অনেকেই এটার সদস্য। সেখানে ফরেন পলিসির সাথে যারা জড়িত থাকেন যুক্তরাষ্ট্রে, তাদের অনেকেই এটার সদস্য। তো ওনাদেরকে সাথে নিয়ে এখানে একটা আলোচনা সভা আয়োজন আছে ওনাদের ইয়েতে, তো সেখানে উনি থাকবেন। আর এছাড়া কিছু আপনাদের এখানে ওয়াল স্ট্রিট জার্নাল সাংবাদিক এবং ওয়াশিংটন পোস্ট এদের সাথেও ইয়ে আছে, ইন্টারভিউর ব্যবস্থা আছে। 26 তারিখে তো আমাদের এখানে আছে। 26 তারিখে কিছু বায়োল্যাটারালস আছে, সেটা আমরা পরে বলবো। আর 26 তারিখে বড় ইভেন্টের মধ্যে আছে, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের একটি ব্যবসা সংগঠন আছে এখানে, US চেম্বার অফ কমার্স বলা হয়। সেই US চেম্বার অফ কমার্সের সাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের যে বিজনেস ডেলিগেশন আছে তাদের যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে একটা গোল টেবিল বৈঠক আছে। এবং সেখানে বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে, বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোম্পানিরা বা যুক্তরাষ্ট্রের যে সমস্ত বিজনেস হাউস আছে তারা কিভাবে পার্টিসিপেট করতে পারে সেটা তুলে ধরা হবে। এছাড়া ওই দিনকে অর্থাৎ 26 তারিখ সন্ধ্যায় আপনারা জানেন যে বাংলাদেশে আমরা যে এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট সাফল্য অর্জন করেছি, বিশেষ করে এনরোলমেন্টের ক্ষেত্রে আমরা কোয়ালিটি এডুকেশনের উপরে কাজ করার চেষ্টা করছি আরো ভালো। এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ উদ্যোগ রয়েছে যে এই বাচ্চাদেরকে বা স্কুলে বা আরেকটু পরে তাদেরকে বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্টে কিভাবে আমরা আরো বেশি মনোযোগ দিতে পারি। এবং এটার স্বীকৃতি স্বরূপ ইউনিসেফ থেকে ওনাকে এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি দেওয়া হবে 26 তারিখে। আর 27 তারিখে আমাদের মেইন তিনটা ইভেন্ট আছে। প্রথমটা হচ্ছে গিয়ে যে একটি সাইড ইভেন্ট আমরা আয়োজন করতে যাচ্ছি। সেখানে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে উনি ডাক্তারি পাশ করেছেন। তো উনিও থাকবেন সেখানে। সেটা হলো যে ইউনিভার্সাল হেলথ কাভারেজের কথা বললাম, সেটার আন্ডারে যে সাস্টেনেবল ইউনিভার্সাল হেলথ কাভারেজ, কম্প্রিহেন্সিভ প্রাইমারি কেয়ার ইনক্লুসিভ অফ মেন্টাল হেলথ অ্যান্ড ডিসেবিলিটিস। সুতরাং আমরা কিভাবে গ্রামে গঞ্জে বা ইউনিয়ন পর্যায়ে বা থানা পর্যায়ে আমরা স্বাস্থ্য সেবা, শুধু রেগুলার স্বাস্থ্য সেবা না, সেখানে মেন্টাল হেলথ থেকে আরম্ভ করে অন্যান্য ডিসেবিলিটিসের যে সমস্ত অ্যাসিস্ট্যান্স বা ইয়ে দেওয়া দরকার, সার্ভিসেস দেওয়া দরকার, সেগুলোর ব্যাপারে আমরা অনেক এগিয়ে আছি। সেইটা তুলে ধরার জন্য আমরা এই সাইড ইভেন্টটি আয়োজন করতে যাচ্ছি। আর এছাড়া ওদিনকেই আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার সাথে একটি বায়োলেটারাল আছে। এবং 27 তারিখে আফটারনুনে আমাদের যে সাধারণ অধিবেশন, সেই সাধারণ বিতর্ক, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মূল ভাষণ সেটা থাকবে। এবং এছাড়া ওয়াশিংটন পোস্টের একটি আছে রাত্রেবেলা। আর শনিবারে সকালবেলা আমরা এখানে সেখানে আমরা আপনাদেরকে আবার পাবো আশা করছি। এবং সেখানে বরাবরের মতো একটি প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। এবং এটা আমরা 11টা থেকে 12:30 এই সময়টুকু আমরা বেছে নিয়েছি এবার। আর পরেই জাতিসংঘের মহাসচিবের সাথে একটি মিটিং আছে। এবং তারপরে ওনার এবার অনুষ্ঠান মালা শেষ হবে। বাংলাদেশ কমিউনিটির একটি রিসেপশন আছে 3টা থেকে 5টা পর্যন্ত, পরের দিন ঢাকার উদ্দেশ্যে। এই হলো মোটামুটি ওনার প্রোগ্রাম।
এবারে আপনাদের যদি কোনো স্পেসিফিক এক্সকিউজ মি, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রশ্নের আগে আমি একটু সময় নেব আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। তার আগে আপনাদের সামনে একটু পরিচয় করে দিই। আমাদের আর দুজন সহকর্মী এই মিশনের উপস্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফ ইসলাম স্যার, আর পাশে আছেন মিশনের মিনিস্টার মোহাম্মদ মনোহর হোসেন স্যার। ওনারা দুজন আসেন। অত্যন্ত এই টোটাল টিম, অর্থাৎ টিম মাসুদ বিন মোমেন যেভাবে কাজ করছে এই 74 ইভেন্ট যে বা এর আগের যেগুলো আমরা যেভাবে সফলতার সাথে কাজ করি, এই টিমের তারা অত্যন্ত পরিশ্রমী এবং নিয়োজিত কর্মী। পাশাপাশি যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে আপনাদেরকে আমি গত দুদিনে বেশ কয়েকটি মেল পাঠিয়েছি, বেশ বড় বড় কিছু মেল অ্যাটাচমেন্ট রয়েছে। আপনারা হয়তো কেউ খুলতে পেরেছেন, কেউ খুলেনি। তারপর আমি খুব সংক্ষেপে বলি, একটু খুলে দেখুন যে ওখানে কিছু ওয়ে আউট দেওয়া আছে যে সাংবাদিকরা কোন গেট দিয়ে কোনভাবে যাবেন, কোনভাবে ঢুকবেন এবং কোন কোন ইভেন্টগুলো কাভার করবেন। তারপরেও যদি কোনো সমস্যা কারণ হয়, আমার ফোন সার্বক্ষণিক খোলা আছে, রাতের ঘুমানোর সময়টুকু বাদে, যদি একটু সেই সময়টুকু পাই, এর বাইরে আচ্ছা যাই হোক। এছাড়া এটা তো রয়েছেই, পাশাপাশি আরেকটি কাজ মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের অনুক্রমে আপনাদেরকে দিচ্ছি, যদিও অফিসিয়ালি তো সবকিছু বলা হলো যাতে আপনারা ইভেন্টগুলো কাভার করতে পারেন। অর্থাৎ প্রেসের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত ইভেন্ট আপনাদের জানা প্রয়োজন কোন কোন রুমে হবে, মানে ভেন্যু সহ, সেটাও, এটা তো স্যারের যে বক্তব্য বা তার কপি, এটাও একটু পরে আপনাদেরকে দিয়ে দিব, যাতে আপনাদের প্ল্যান করা বা প্রোগ্রাম করা সহজ হয় যে এই ইভেন্টগুলো আমরা কাভার করব। আর দিন শেষে বরাবরের মতোই, গতবারের মতোই আপনাদের তথ্য জানানোর জন্য কোনো একটা ব্যবস্থা হয়তো থাকবে। সেটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস উইং যখন আসবেন, প্রেস সচিব আসবেন, তার অধীনেই এই টোটাল প্রেসটা চলবে। তো সেই হিসেবে সেটা হবে আর কি। তো মিশনের থেকে আমার সহযোগিতা, অ্যাম্বাসেডর মহোদয়ের সহযোগিতা, মিশনের সকল সহকর্মীর সহযোগিতা আপনাদের জন্য অবরিত রয়েছে। আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারেন। পাশাপাশি অঞ্জলি, আই থিঙ্ক ইট ইজ ভেরি হার্ড ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড বাংলা। ডোন্ট ওয়ারি, আই উইল প্রোভাইড ইউ ইংলিশ ট্রান্সক্রিপ্ট। No, that's okay. I take few things here and there. Yeah. But I just have two questions and the Yeah, just you ask question later, no problem. I will give you some sort of English translation. Don't worry. তো এই আর কি, এই হচ্ছে টোটাল বিষয়। আমি স্যারকে দিচ্ছি আপনার আমার মনে হয় এটা লাগবে না, আমরা মানে স্পিকার লাগবে না, আপনারা ওখানে দাঁড়িয়ে বা বসে মাইক লাগবে, আপনারা এমনি কোশ্চেন করতে পারেন আর কি। থ্যাংক ইউ মিস্টার আসসালামু আলাইকুম। আমরা গত পরশু একটা খবর দেখলাম ঢাকা, সেটা হলো যে 23 বা 24 তারিখে মানে এটা 74 অ্যাসেম্বলির বাইরে একটা আন্দাজে একটা মিটিং হওয়ার কথা রয়েছে, চায়না, মিয়ানমার এবং বাংলাদেশ ট্রায়াঙ্গেল মিটিং। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি ফর মিনিস্টার কোয়ালিশন জানিয়েছেন এই মিটিংটা আসলে হচ্ছে না, আর যদি এটা হয়ে থাকে এজেন্ডা কি হচ্ছে, এবং ওই মিটিংয়ে আসলে বিকজ আমরা তো আসলে শুরু থেকে চায়নাকে এই ইস্যুতে সাথে পাই নাই। আর আরেকটা বিষয় হলো এটা রিলেটেড, যুক্তরাষ্ট্র সবসময় এই ইস্যুতে, রোহিঙ্গা ইস্যুতে আমাদের সঙ্গে প্রথম থেকে ছিল। চায়নার সঙ্গে মিটিংয়ের কারণে তাদের সঙ্গে আমাদের এই ইস্যুটাতে যে আন্ডারস্ট্যান্ডিং আছে তাতে কোনো প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ। আপনার প্রথম অংশটা সরাসরি জবাব দেওয়া যায়, সেটা হচ্ছে যে এই ধরনের খবর আমরা ঢাকাতেও বেরিয়েছে ইতিমধ্যে, এবং আপনি ঠিকই বলেছেন যে আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মহোদয় এটা বলেছেন। তো আমরা এটা টাইমিং করার এখন চেষ্টা করছি। তো এখন পর্যন্ত 23 বা 24 এর মধ্যেই হবে, এবং সেখানে বাংলাদেশ, মিয়ানমার এবং চায়না তাদের পররাষ্ট্রমন্ত্রী বা ওই পর্যায়ের যারা আছেন তাদের মধ্যেই মিটিংটা হবে। এবং মিটিংয়ের এজেন্ডা আমরা অনুমান করতে পারি, সেটা হচ্ছে যে আমরা গত 22শে অগাস্ট যে প্রত্যাবর্ষণ যে একটা প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, সেটা যে সমস্ত কারণে হতে পারে নাই, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে, এবং হয়তো বাংলাদেশ থেকে সেইগুলো চিহ্নিত করা হবে, এবং এই চায়নার সহযোগিতাতে আমরা এই যে প্রসেসটা চালু রেখেছি, সেখানে তারা কি কোনো নতুন কোনো দিক নির্দেশনা পাওয়া যায় কিনা সেই ব্যাপারে তারা আলোকপাত করবে। এটাই মূল এজেন্ডা আমি মনে করছি। আর আপনার যে দ্বিতীয় প্রশ্ন, যে চায়নার সাথে এই প্রক্রিয়া শুরুর ফলে
যুক্তরাষ্ট্র যে আমাদেরকে সহায়তা করছে সেটার কোনো প্রভাব ফেলবে কিনা আমি মনে করি না। কারণ হচ্ছে গিয়ে যে যুক্তরাষ্ট্র চায়নার মতোই তারাও সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার এবং তাদেরও নিজস্ব প্রক্রিয়া রয়েছে, তাদের সিনেট আছে, তাদের কংগ্রেস আছে, সুতরাং সেখানে প্রক্রিয়ার মাধ্যমে তারা এই রোহিঙ্গা ইস্যু বা তাদের যে বার্মা পলিসি, তারা বার্মা বলে অফিসিয়ালি, সেই পলিসিটা তারা মেনটেন করছে। আর আমাদের ইস্যুটা হচ্ছে গিয়ে যে আমরা বাইল্যাটারাল যে পথ আছে সেটা তো আমরা করছি এবং চায়না আমাদেরকে সেখানে উৎসাহিত করেছে যে বাইল্যাটারাল পথেই এটা সমাধান করা যেতে পারে। কিন্তু আমরা যে মাল্টিল্যাটারাল যে পথ আছে এটা আমরা কখনো পরিহার করিনি এবং আমরা মনে করি যে জাতিসংঘের যে সিকিউরিটি কাউন্সিল আছে এবং জাতিসংঘের যে সাধারণ পরিষদ আছে, জেনারেল অ্যাসেম্বলি, সেখানে এদের একটা দায়িত্ব রয়ে গেছে। যদিও আমরা বাইল্যাটারালি এটা সলভ করবো বলে আমরা আগাচ্ছি, বাট আমরা চাই যে ইন্টারন্যাশনাল কমিউনিটি, সিকিউরিটি কাউন্সিল এবং জেনারেল অ্যাসেম্বলি তারা এই বাইল্যাটারাল যে প্রক্রিয়া আছে এটার একটা কাস্টোডিয়ানের ভূমিকা পালন করে। এটা আমি কয়েকবার বলেছি সিকিউরিটি কাউন্সিলে যে আমরা এই সিকিউরিটি কাউন্সিল বা জাতিসংঘের যে সাধারণ পরিষদ এদের একটা রোল আমরা দেখতে চাই অ্যাজ এ গার্জিয়ান অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি। শুধু যদি বাংলাদেশ এবং মিয়ানমারের ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা যে রেজাল্ট আমরা কখন পাবো সে ব্যাপারে আমরা খুবই আমরা অতটা নিশ্চিত নই আমাদের পূর্বের অভিজ্ঞতার আলোকে। সুতরাং আমরা এই মাল্টিল্যাটারাল যে পথটা আছে সেটা আমরা মেনটেন করতে চাই। আমার প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা নিয়ে এমনিতেই জড়িত এবং আপনি বললেন যে এর মধ্যে যুদ্ধেও গেছে, এর মধ্যে আমাদের আবার বন্ধু রাষ্ট্র ভারতের সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, সেটা হচ্ছে প্রায় 40 লাখ ভারতবর্ষ বাংলাদেশি বলে এখন এখান থেকে একটা পুশব্যাকেরও আশঙ্কা এই বিষয়টি জাতিসংঘের অধিবেশনে আসবে কিনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে আমাদের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া আছে এই বিষয়টি কতক্ষণ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা পত্রপত্রিকাতে এই ধরনের বিভিন্ন রিপোর্ট আমরা দেখছি, তবে আমরা আশ্বস্ত আছি যে কিছুদিন আগেই ভারতের নতুন যে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি বাংলাদেশে গিয়েছিলেন এবং সেখানেও ওনার সাথে বিষয়ে আলোচনা হয়েছে এবং উনি পাবলিকলি বলেছেন যে এটা ভারতের ইন্টারনাল ব্যাপার এবং এখানে বাংলাদেশের এ ব্যাপারে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তো আমরা এই ব্যাপারে এর বেশি কিছু বলার সুযোগ নেই এই পর্যন্ত। ধন্যবাদ। উনি বলছেন আমাদের বিস্তার আছে যে রোহিঙ্গার অবস্থান, কিন্তু কাশ্মীরের যে বিষয়গুলি আছে এগুলি যখন বড় লেভেলের কথা বলতে প্রধানমন্ত্রীর মধ্যে এই বিষয়গুলি আসবেন কিনা। আর বলছেন যে প্রধানমন্ত্রী বিভিন্ন ইস্যুতে 3টি প্রস্তাব দিলেন, প্রস্তাবগুলি যদি আমাদেরকে বলেন তাহলে আমাদের ভালো হয়। 3 প্রস্তাব কি হতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সেটি হলো পত্রপত্রিকা আমরা অনেক কিছু শুনতেছি, আমরা দেখতেছি আপনি পররাষ্ট্র সচিব হচ্ছেন, এটা আপনার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এখানে এই সবগুলো বিষয় ভারতের সাথে বাংলাদেশের অনেক ইস্যু আছে এবং এই সবগুলো ইস্যু আমরা যখন বাইল্যাটারাল ফরম্যাটে আলোচনা করি, ফর্মাল আলোচনা করি, সেখানেই আসে। বা জাতিসংঘের অধিবেশনে যখন বিশ্ব নেতৃবৃন্দ আসে তখন এখানে একটা সাইডলাইন্সে এটা কম সময়ের জন্য মিলিত হয় এবং এটা মূলত এক ধরনের কার্টেসি কলই আমরা বলি, তো সেখানে এই গভীরে যাওয়ার সুযোগ কম। তবে আমরা এটাও জানি যে মাননীয় প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ফিরে গিয়েই উনি ভারতে যাবেন এবং 3 এবং 4 অক্টোবরে ওখানে আছে ওনার ভিজিট এবং সেখানে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে এবং সেখানে আপনি যেটা বলেছেন ঠিকই, যে কোনো দুইটি প্রতিবেশীর মধ্যে অনেক ইস্যুস থাকে, আমাদেরও আছে এবং এগুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমেই আমরা এগুলো যেগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে সেগুলো আমরা শান্তিপূর্ণভাবে আমরা সমাধান করব। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে কয়টি প্রস্তাব দিবে, আসলে উনি যে মূল প্রস্তাবগুলো দিয়েছিলেন জাতিসংঘের 72তম অধিবেশনে 2017 সালে, তো সেখানে
দুইটাতে ছিল, হ্যাঁ, প্রথমে 72 ছিল, হ্যাঁ। তো সেখানে সেই প্রস্তাবগুলোর থেকে আমরা এখনো সরে আসি নাই। সুতরাং সেইগুলোকে কিভাবে গত 2 বছরের যে ডেভেলপমেন্টস আছে বা ল্যাক অফ ডেভেলপমেন্টস আছে সেটার আলোকে সেগুলোকে উনি নতুন ভাবে বলবেন এবং সেখানে হয়তো নতুন কিছু যুক্ত হতে পারে। তো সেটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী যখন বলবেন তখনই আমরা সেটা আলোচনা করবো। এই পর্যায়ে আমরা ওই লিবার্টিতে নাই ওগুলো আলোচনা করবো। আর তৃতীয় প্রশ্নটা, আমি দেশে ফিরে যাচ্ছি অক্টোবরের শেষে, নভেম্বরের প্রথমে আমি যোগ দিব। আমাদের সচিব পর্যায়ের 2টা পদ আছে, একটা হলো সচিব ইস্ট আর একটা হচ্ছে সচিব কনসুলার। আমি সচিব ইস্ট পদে যোগ দিব ওই সময়। আমরা রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে বলতে পারি, সাম্প্রতিক সময় কাশ্মীর সমস্যাটি আসবে জাতিসংঘে এবং এখানে পাকিস্তান একটা ভূমিকা রাখবে এটা নিয়ে, এবং ভারতের বাংলাদেশের কি অবস্থান থাকবে যে কাশ্মীর প্রসঙ্গে এবং এখন কি অবস্থানে আছেন বাংলাদেশ। ধন্যবাদ। আমরা সরকারিভাবেও জানিয়েছি ইতিমধ্যে, ঢাকাতে ওই বিষয়টি আলোচনায় উঠে এসেছে। তো আমরা মনে করি এটা ভারতের একটি আভ্যন্তরীণ বিষয় এবং আমরা সিচুয়েশন অবজার্ভ করছি, কিন্তু এটা ভারতের যে কনস্টিটিউশন আছে তার মাধ্যমেই এটা সমাধান হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। বাট এটা আমরা বেসিক্যালি ভারতের ইন্টারনাল একটা বিষয় বলে আমরা মনে করছি। ধন্যবাদ মাননীয় রাষ্ট্রদূত, আমি আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি যেহেতু আমাদের এখান থেকে যাচ্ছেন সচিব হিসেবে। আর একটা বিষয়, আমি সবসময় আমাদের স্বার্থ সংরক্ষণ করতে বিশ্বাসী প্রবাসী বিরোধী। এই যে প্রধানমন্ত্রী আসতেছেন, আপনারা হলেন বেই, এখান থেকে সব প্রোগ্রাম তৈরি হচ্ছে, এখানকার সমন্বয়ে এতে প্রতিফলন ঘটবে বিভিন্ন ইস্যু। কিন্তু আপনি এবার কিছুক্ষণ আগে বললেন যে প্রধানমন্ত্রী আসার পরে তার সাথে আসবেন প্রেস সেক্রেটারি, উনি এসে প্রেস ব্রিফিংয়ের ব্যবস্থা করবেন প্রতিদিনের ঘটনাগুলি। প্রধানমন্ত্রী, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, বিশেষ করে শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং হয়, আমরা কেউ জানতে পারি না। ঢাকা থেকে প্রেস সেক্রেটারি যারা ঘনিষ্ঠ সবাই নেই, ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে তার রুমে বসে প্রেস ব্রিফিং। তো এটা আমরা দেখতে চাই না, আমরা সহ্যও করতে চাই না, কারণ শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী এবং 4র্থ টার্মের জন্য আসছেন তিনি এখানে। সুতরাং আমরা সব কিছুর পরিবর্তন দেখতে চাই, একটা বিষয়। আর একটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। প্রধানমন্ত্রী আসবেন, প্রেস কনফারেন্স হবে, সারা বছর যারা আপনাদের সাথে কাজ করবে, সত্যিকার অর্থেই যারা সাংবাদিক, তাদের জন্য যেন আসনটা সংরক্ষণ থাকে ভালোভাবে। এটা কিন্তু সব জায়গায় আছে। যারা হোয়াইট হাউসে যাবেন, ওখানে চেয়ারগুলি একবারে অ্যাসাইন করা, এখানে এপি বসবে, ওখানে রয়টার বসবে, ওখানে টাইমস বসবে, ওখানে ওয়াশিংটন পোস্ট বসবে, ভয়েস অফ আমেরিকা, বিবিসি, সবগুলি অ্যাসাইন করা চেয়ার, ওখানে কেউ বসতে পারবে। কারণ তারা জানে যে এরাই সারা বছর 24 আওয়ার্স তাদের সাথে ওয়ার্ক করে। সুতরাং এখানে যারা কাজ করে সত্যিকার অর্থেই আপনাদের সাথে, নিশ্চয়ই আপনারা জানেন প্রধানমন্ত্রী আসলে যারা আবির্ভূত হয় তাদেরকেও আপনারা চিনেন। সুতরাং আমার মনে হয় এই বিষয়টা আপনারা একটু দেখবেন। এটা আমার প্রবাসের পেশাজীবী সাংবাদিকদের পক্ষ থেকে বিনীত অনুরোধ। আরেকটা বিষয় আপনারা উল্লেখ করেন নাই যে এবার প্রধানমন্ত্রী শপথ সঙ্গীদের মধ্যে সরকারি খরচে কতজন আসছে এবং এফবিসিসিআই এর নিজস্ব অর্থে কতজন আসছে, এই বিষয়টি। থ্যাংক ইউ। আপনাকে যে 2টি প্রস্তাব করেছেন, এই 2টো প্রস্তাবের জন্য ধন্যবাদ। এবং আমরা চেষ্টা করব যে আমাদের যে প্রেস সচিব মহোদয় আছেন, পররাষ্ট্র সচিব মহোদয় আছেন, ওনাদের সাথে আলোচনা করে যে কিভাবে প্রতিদিনকার যে ঘটনা প্রবাহ বা প্রতিদিনকার যে সমস্ত ইভেন্টস আছে সেগুলোর আলোকে যে প্রেস ব্রিফিংটা করা, সেটা যাতে আরো ইনক্লুসিভ করা যায় সে ব্যাপারে আমরা আমাদের দিক নির্দেশনা কামনা করবো। আপনার এটা আমরা আগেও বলেছেন আপনি, এবং অন্যদেরও দাবি এটা, তো এটা ডেফিনেটলি আমরা করব। আর প্রেস কনফারেন্সের সময় আমরা যাতে আপনার যে প্রস্তাবটা আছে সেটা আমরা আমাদের পক্ষ থেকে সেটা ইমপ্লিমেন্ট করার কোনো চেষ্টার ত্রুটি থাকবে না। তারপরেও আপনি যে উদাহরণ দিয়েছেন যে যুক্তরাষ্ট্র বা হোয়াইট হাউস, আমরা সকলে এখানে বাঙালি বা আমাদের ভিতরে বাঙালিপনা পুরোপুরি রয়েছে, তো সেটার আলোকে অনেক সময় হয়তো অনেক কিছু চাইলেও আমরা বিদেশে যেভাবে হয় সেটা হয়তো করতে পারি না। তারপরেও আপনার এই গুরুত্বপূর্ণ প্রস্তাব আপনাকে ধন্যবাদ। আর আপনার
তৃতীয় পয়েন্ট ছিল যে এখানে প্রতিনিধি দল বিভিন্ন পর্যায়ের আছে, সুতরাং এখনো ভাবে পুরো সংখ্যা বলা মুশকিল। এখানে আপনার সিকিউরিটি টিম আছে, এখানে মিডিয়া টিম আছে, এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, সুতরাং এগুলা বেশ নাম্বারটা এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না। তবে যারা নিজেদের খরচে আসবেন এরকম আপনার 133 জন এপিসিসিআই এর পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ী যারা আছেন 133 জন। আর সরকারিটা এটা বিভিন্ন রকমের হিসাব আছে, আমরা যখন আরো পরে হয়তো এটা পরিষ্কার হবে। বিশিষ্ট জনদের মধ্যে কেউ আসছেন কিনা? বিশিষ্ট জন আছে, হ্যাঁ আমি বলবো না পরে। কিছু ইয়ে আছে, সাংস্কৃতিকের জগতের কেউ আছে, তারপরে রাজনৈতিক কর্মী আছে, প্রতিবারের মতো যেরকম হয়। অঞ্জলি প্লিজ। Thank you, Ambassador. Anjali Sharma from Society and Diplomatic Review. Ambassador, I have a question about the bilateral meeting between Prime Minister Modi and Sheikh Hasina. What will be discussed? Can you just clarify a little bit on it? And my second question is about the trilateral meeting on Rohingya crisis between Bangladesh, Myanmar, and China. Why India is excluded? Because I mean, my understanding is India has a clout on Myanmar. Do you think India can help or do something about just to facilitate? Yeah, thank you very much. The first question is what would be in the discussion between the two prime ministers. As I explained it to our Bangladeshi origin journalist, that a full-fledged bilateral meeting will have all the agenda which are there between the two countries. But in this kind of format, this is a much smaller format where two leaders meet and they basically discuss also the context that is they are coming here for the UN and how multilateralism is affecting our region and what should be done. So an important part would be also the UN context. What more can we expect from the UN? And then maybe if they feel some important bilateral issues, they can also discuss. But the two leaders would be also meeting in Delhi between the 3 and 4 of October, where they will discuss the entire gamut of the bilateral issues. So this is a much smaller format of the meeting. Regarding the trilateral meeting amongst Bangladesh, China and Myanmar, this has also a history and actually it is an initiative of the Chinese. So there was one meeting in Beijing last year, and then also last year during the GA they initiated this process and the three ministers met. And this year also as a continuation of that. But that doesn't mean that other countries are not part of this whole repatriation process, because Bangladesh has been saying from the very beginning that the countries in the region should play a more active role. And once we say that, that means of course India as well as China and perhaps countries like Japan. And more importantly, the whole ASEAN region, because Myanmar is also a part of ASEAN. So that is our policy, that it should be Myanmar's neighbors, it should be ASEAN, as well as the whole UN system, the international community. But this is a particular process which China has been, we can say, shepherding. And we are trying to at least see that some of the 1.1 million Rohingyas can go back to their original place of residence, that is Rakhine province. So this is a particular process, but the overall process is the entire UN membership is involved, and then the Security Council is very much involved. The Secretary General is also involved, and all the UN agencies like
UNHCR, IOM, UNICEF, WFP, all of them are involved. But we are keeping the OIC informed, we are keeping our neighbors informed, and we are constantly asking them to influence or pressurize Myanmar to take all the necessary steps to create a more conducive environment in Rakhine, so that the Rohingyas can go back without any fear and can settle there and pursue sustainable livelihood. So that is our point. Thank you. program. এই প্রোগ্রাম সম্পর্কে যদি একটু বলেন এবং whether the press would be allowed. এই প্রোগ্রামটার উপরে আসলে আমরা অনেক কাজ করেছি গত 2 মাস ধরে। তো এটার যে রুমটা আমরা এখানে জাতিসংঘে জানেন আপনি যে 5টা সামিট হচ্ছে, তারপরে প্রায় কত 600 বা 700 সাইড ইভেন্ট, 500 এর উপরে সাইড ইভেন্ট হচ্ছে। তো রুমের একটা সংকট আছে। তো এটা যদি আমরা একটা বড় রুম পেতাম তাহলে আমরা আরো লোকজনকে ইনক্লুড করতে পারতাম। বাট এই রুমটা আমরা পেয়েছি কনফারেন্স রুম 11। সেই কনফারেন্স রুম 11তে আসলে আলাদা করে ওরকম মানুষ ঢোকানোর সুযোগ কম। তবে আমরা চেষ্টা করবো যে এই খবরগুলো যাতে আপনাদেরকে দ্রুত পৌঁছে দেওয়া যায়। বাট এটা একটা গুরুত্বপূর্ণ মিটিং, আপনি ঠিকই বলেছেন। এবং এখানে আমাদের সাথে যারা সবসময় ছিল এই রোহিঙ্গা ইস্যুতে তাদেরকে আমরা টার্গেট করেছি। এবং কানাডাতে আপনি জানেন বব রে, হি ইজ একটা স্পেশাল এনভয় তারা তৈরি করেছে অফিস এই রোহিঙ্গা ইস্যুতে, উনি থাকবেন। এবং আরো গুরুত্বপূর্ণ সমস্ত আমাদের লর্ড আহমেদ, উনি রোহিঙ্গা ইস্যুতে খুবই সোচ্চার আছেন যুক্তরাজ্যের। এবং যুক্তরাজ্যে আপনারা জানেন যে সিকিউরিটি কাউন্সিলে যে রোহিঙ্গা ইস্যুতে যে পেন হোল্ডার বলে, যুক্তরাজ্য হলো পেন হোল্ডার। এছাড়া আমরা আরো আশা ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম যারা নাকি সিকিউরিটি কাউন্সিলের মেম্বার আছেন ওনাদের সাথে রাখছে, এবং মুসলিম দেশও বেশ কিছু সেখানে থাকবে। তো এটাতে বেসিক্যালি আলোচনা করে যে আমরা এখন মানে হোয়াট ইজ নেক্সট বা নেক্সট স্টেপস গুলা কি হতে পারে এই ব্যাপারে আমরা আমাদের কনসেপ্ট নোটটা সেভাবে আমরা তৈরি করেছি, যাতে করে এটা যে অতীতে কি হয়েছে বা কি হচ্ছে না তার থেকে মানে আমরা এখন কি করতে পারি বা কোন পথে এগুলে আমরা একটা সাকসেসফুল রিপ্যাট্রিয়েশন পাবো সেই ব্যাপারে আমরা সকলের দিক নির্দেশনা কামনা করবো। সেই এখানে সব দেশকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তো সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইম্পর্টেন্ট যে দেশগুলোর কথা বললাম যারা ইতিমধ্যে সম্মতি দিয়েছে। আর এরপর একটা কোয়েশ্চেন আনসার সেশন আছে, যদি সময় করা যায়। মানে আমাদের প্রধানমন্ত্রী ওনার মেইন বক্তব্যটা দিবেন। আর একটা কথা এখানে বলে রাখি, সরি এটা ওইখানে বলা হয়নি, সেটা হচ্ছে যে 25 তারিখে 6টা থেকে 7:30 আপনারা বোধহয় জেনেছেন যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এই আমাদের এই বঙ্গবন্ধু মিলনায়তনে একটি রোহিঙ্গার বিষয়ে একটি এক্সক্লুসিভ একটি অনুষ্ঠান করবেন। সেখানে আমরা প্রেস মিডিয়া, তারপরে সেখানে আমরা যে সিভিল সোসাইটি আছে তাদের ইয়ে আছে যারা প্রতিনিধিত্বকারী, যেমন R2P একটা আছে, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, একটা ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি একটা বড় সংগঠন। এবং সেখানে গাম্বিয়ার যার কথা বললাম ওদের জাস্টিস মিনিস্টার উনিও থাকবেন। তো সেখানে আমরা সিভিল সোসাইটি, এনজিও, একাডেমিয়া, মিডিয়াদের নিয়ে এখানে একটা উনি সেখানে কিনোট স্পিচ দিবেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়। আপনারা সেখানেও আমন্ত্রিত। এখানে উনিও কাজ করো। Bangladesh is very friendly with both Iran and Saudi Arabia. Among
এটা দে আর ট্রাইং টু মেক ইট এ বিগ ওয়ার্ল্ড ক্রাইসিসের মধ্যে অনেকটা যেটা যতটা না তারা তার থেকে বেশি আমেরিকাটা করতে যাচ্ছে। তো সেই পয়েন্ট অফ ভিউতে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কিংবা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভূমিকাটা কী হতে পারে, কারণ দিস ইজ টক অ্যাবাউট ইস্যু হবে যা মনে হচ্ছিল। তো এই ব্যাপারে আপনাদের পজিশন কি, যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে কি ইরানিয়ান ডেলিগেশন কিংবা ইরানের যে প্রাইম প্রেসিডেন্ট কিংবা সৌদি আরবের কারণ দেখা সাক্ষাতের কোনো সুযোগ নেই? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের সাথে দুটি দেশেরই অত্যন্ত সুসম্পর্ক রয়েছে এবং কিছুদিন আগেও ইরানের ফরেন মিনিস্টার বাংলাদেশে সফর করেছেন, সেখানে বিভিন্ন বায়োলেটারাল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আর এছাড়া সৌদি আরবের সাথে আমাদের সম্পর্কের কথা তো নতুন করে বলার কিছু নয়, সেখানে আমাদের 20 লক্ষের অধিক আমাদের শ্রমিক ওখানে কাজ করছেন বর্তমানে। সুতরাং এই বিষয়ে আমাদের কোনো পার্টিকুলার সাইড নেওয়া বা কোনো একটা আগে থেকে কিছু বলা যেটা নাকি এই ক্রিটিক্যাল যে ব্যালেন্স আমরা মেনটেন করছি এই দুটো দেশের সাথে, সুতরাং আমরা চাইবো যে তাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সেটা যাতে এটা এসকালেট না করে বা এটা ফুল ফ্লেজেড কোনো একটা ওয়ার বা ওই ধরনের কোনো কিছু দিকে না যায়, এবং সেখানে যদি আমাদের কোনো ভূমিকা আগামীতে থাকে আমরা সেটা পালন করার চেষ্টা করব। তবে বর্তমানে আমরা দেখছি যে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, একটা যে সোকল হুতি রেবেলসরা যেটা আপনার স্ট্রাইক করেছে, তারপরে বেশ একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরকম জটিল পরিস্থিতিতে আমরা আপাতত কিছু বলছি না, এবং সৌদি আরবের যে ইভেন্টগুলো আছে সেখানে আমরা পার্টিসিপেট করছি রোহিঙ্গা ইস্যুতে। তারা যদি অন্য কোনো কিছু করে সেখানে আমাদেরকে এখনো জানায় নেই, বা আমরা বা ইরানও আমার জানা মতে ওরকম কিছু করছে না। ধন্যবাদ। এটা অত্যন্ত একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন আপনি করেছেন। আমরা কিছুদিন আগে দেখেছি, আজকে নিউ ইয়র্ক টাইমসে বাইরে একটা ভালো আর্টিকেল এসেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে সেখানে অং সান সুচিকে দায়ী করে যে সে ব্যর্থ হয়েছে তাদের মিলিটারিকে ইয়ে করা, কন্ট্রোল করাতে। এটা বেশ সুন্দর একটা আর্টিকেল আছে, পরে দেখতে পারেন। কিন্তু কিছুদিন আগে আরেকটা আর্টিকেল এসেছিল নিউ ইয়র্ক টাইমসে, সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশে যে একটা রোহিঙ্গারা খুব কম সময়ের মধ্যে খুব অর্গানাইজ করে একটা বড় একটা সমাবেশ করেছিল, এবং তারপরে আমরা দেখলাম যে সেখানে কিছু দেশীয় অস্ত্রপাতি উদ্ধারও করা হয়েছে, এবং এই সমস্ত কারণে স্বাভাবিকভাবে আমরা সিকিউরিটির দিক থেকে এগুলো আমরা বাংলাদেশ অ্যালাউ করতে পারে না, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চয়ই কিছু নিশ্চিত ইনফরমেশনের ভিত্তিতে কিছু কিছু এনজিওর সেখানে যে কাজ করার যে ইয়ে আছে সেটা বাতিল করা হয়েছে। তো তার মানে এই না যে সকল এনজিওরা এই ধরনের কর্মকাণ্ডে নিয়োজিত আছে। তো আমাদের বোধহয় একটু মনিটরিং এবং রেগুলেশনস আর একটু বাড়ানো দরকার। সুতরাং আমরা চাই না যে সেখানে যে হোস্ট পপুলেশন আছে তারা কোনোভাবেই এই রোহিঙ্গা যারা এসেছে তাদের সাথে সম্পর্কের কোনো অবনতি ঘটুক, বা এই ক্যাম্পগুলোতে যে সমস্ত সিকিউরিটি ইস্যুজ আছে সেগুলো যাতে কন্ট্রোলের মধ্যে থাকে। বিভিন্ন ধরনের পোটেনশিয়াল আছে, আমরা বলেছি পোটেনশিয়াল আছে, যেমন র্যাডিক্যালাইজেশনের পোটেনশিয়াল আছে, হিউম্যান ট্রাফিকিং এর পোটেনশিয়াল আছে, ড্রাগস অ্যান্ড আর্মস এর স্মাগলিং এর পোটেনশিয়াল আছে। এগুলো আমাদেরকে অবশ্যই চেক দিতে হবে এবং কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। কিন্তু একই সাথে আমরা যে সমস্ত জেনুইন এনজিও আইএনজিও যারা কাজ করছে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, কারণ আমরা দেখেছি যে যখন নাকি ক্রাইসিসটা দানা বেঁধে উঠছে তখন কিন্তু এরাই কিন্তু আন্তর্জাতিক মহলে একটা অ্যালায়ের ভূমিকায় ছিল, এবং এটাকে ইন্টারন্যাশনাল যে নিউজ মিডিয়ার মধ্যে বা এটার যে একটা ট্র্যাকশন আমরা বলি সেই ট্র্যাকশনটা তৈরিতে এদেরও একটা সহায়ক ভূমিকা ছিল। সুতরাং আমাদের সেদিকটাও খেয়াল রাখতে হবে। উনি একটু আগে থেকে বলছেন শামীম ভাই নাকি এটা আলাদা করে সম্ভাবনা নেই, কিন্তু বিভিন্ন মিটিং এর সময় হয়তো দেখা হতে পারে, এবং ওনার যে রিসেপশন আছে সেখানে প্রধানমন্ত্রী অ্যাটেন্ড করবেন।
আর এনজিওদের অর্থ সংস্থান এটা আলাদাভাবে হয়, তবে যে জাতিসংঘের যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন UNHCR বা ইউনিসেফ বা WFP তারা এখানে একটা প্লেজিং কনফারেন্স করে ফ্রম টাইম টু টাইম, সেখানে বিভিন্ন দেশ তারা প্লেজ করে। এইবারেও সৌদি আরব একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে আমাদের অনুষ্ঠানটার পরে তারা পরবর্তী 1.5 ঘন্টাতে তারা একটা প্লেজিং কনফারেন্স করবে এবং সেখানেও ফান্ডিং এর, মানে এই ফান্ডিং গুলো এনজিওতে যাবে না, এগুলো UN এর যে অঙ্গ সংগঠনগুলো আছে সেগুলোতে যাবে। এনজিওর ফান্ডিং অন্যভাবে আসে, তারা বিভিন্ন দেশ থেকে রেজ করে। ধন্যবাদ। এত আলোচনা হয়েছে, আপনি এত বিস্তারিত ভাবে বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে অনেক প্রশ্নই উঠে এসেছে, আমি যে প্রশ্নগুলো করতে চেয়েছিলাম আমার সহকর্মীরা করেছেন, আমি মোটামুটি পরিষ্কার। আপনাদের পরিকল্পনা অবশ্যই আমার কাছে ভালো মনে হয়েছে এবং আশা করছি যে আমরা আপনাদের সহযোগিতা পাবো এবং আমি ঠিক আছে। আমি সবসময় প্রবাসীদের পক্ষে আর কমিউনিকেশন অন্য কাছে ঢাকা থেকে যারা আসছে তারা একটু তাদের জাতীয় দায়িত্ব আর তো লাগবে না নাকি অধিকার মর্যাদা সেটাই ওই দিনটা সামনের 4 লাইন আমরা দেখবো এসে This is the last question. ওটা লেখা আছে, ওটার মধ্যে আপনারা দেখে নিয়ে। আর ওনার প্রশ্নের ইয়ে হচ্ছে কি যে আসলে রাজনৈতিক ভাবে অনেক সময় অনেক বক্তব্য হয়, এটা নতুন কিছু আগেও আমরা অনেক এসেও আরো বিভিন্ন ধরনের বক্তব্য শুনেছি। আর ভারত সরকারের পক্ষ থেকে আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করা হচ্ছে এবং এটা পলিটিক্যাল রেটরিক হিসাবেই আমরা দেখতে চাচ্ছি। জলবায়ুর ব্যাপারে অবশ্যই বাংলাদেশ সোচ্চার রয়েছে এবং ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি হিসেবে বাংলাদেশ অলরেডি চিহ্নিত আছে এবং এই ব্যাপারে যদি কোনো কম্পেনসেশনের ব্যাপার থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ সেই দাবিটা আবার করবে। No, we discussed this because there are some security issues in the camp, so we want to control it, and that's why it's only 3G and 4G which have been suspended, but basic communication is still there. And once we sort out some elements who are trying to create some law and order issues inside the camps, I think things will be better. Thank you.